তের সাথে এক রঙের স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর তে দুজনই খুব ভালো মতোই জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি তেকে বিয়ে করে ঘরে তুলেছি। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করো না। কিন্তু বাবা, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে না। তুমি তেকে চেনো না? তে কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে, সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলেও একটা কথাও ঠিক মতো বলতে পারে না। সবসময় ভয় আর জড়তায় চুপসে থাকে। এর জন্য নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়র কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা তুমি বোঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিয়ে নিতে পারিস জাঙ্কুক। মেয়েটা ভীষণ লক্ষ্মী, ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সবসময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উদ্বাস করা কোনো রোবট আমি চাই না। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ এই মেয়ের আছে? ভুলে যাস না, তোর বাবার জন্য আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা প্যারালাইজড হয়ে গিয়েছিল সে সময় তোর বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। আর যেসব আত্মীয় স্বজনদের কটু কথার জন্য তুই তেকে গ্রহণ করতে চাইছিস না, সেই সময় সব আত্মীয় স্বজনের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিলেন তের বাবা। সেই জন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো মা। কিন্তু তাই বলে তেকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তের বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু তের আম্মু কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে আমরা ওনাদের গোলাম হয়ে গেছি? হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন আম্মু? আমার রাজি হওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না, সেটা তের আম্মু খুব ভালো করে জানতেন। উনি ঝোপ বুঝে কূপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া বিষ বাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল তে। পুরো নাম কিম তেয়ং। আজ তার জাঙ্কুকের সাথে বিয়ের প্রায় 3 মাস পূর্ণ হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনো স্বামীর বাসা আলাদা রুমে থাকতে হয়। তার অবশ্য কারণও আছে। জাঙ্কুক সামনাসামনি তের সাথে রূপ ব্যবহার না করলেও তেকে যে জাঙ্কুক পছন্দ করে না সেটাতে খুব ভালো করেই বুঝে গেছে এই 3 মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে তের শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলেকে তিনি আজ বোঝাবেন। দুর্ভাগ্যবশত সেই সময় চা নিয়ে তার শাশুড়ির মেয়ে প্রবেশের সময় জাঙ্কুকের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় তের মনের গহীনে। তে টলমল চোখে কিছু না বলে চুপিসারে নিজের রুমের ভিতরে এসে দরজা বন্ধ করে ধুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এসবই কি লেখা ছিল তার কপালে? কেন তার মা জাঙ্কুকের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্য নজর দেখে তার স্বামী তাকে। জাঙ্কুকের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান অপমান থাকে তাকে কি আদৌ সহানুভূতি বলে? তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছে আজ প্রায় 3 মাস, তবুও তের সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি জাঙ্কুক। এখনো একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুজন। যেদিন থেকে তের বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজ করা হয়েছে সেই দিন থেকেই তের জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তে, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসার খরচ প্রভৃতি বিভিন্ন কারণে এই বছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী লিজার কথায় প্রভাবিত হয়ে তেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তের মা। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আরিফের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। জাঙ্কুকের বাবার সাথে সাথে রাজি হয়ে গেলেন নিজের ছেলে জাঙ্কুকের সাথে তার বন্ধুর মেয়ে তের বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না জাঙ্কুক, তবুও মুখের উপর না করতে পারল না সে। যতই হোক, আজ তের বাবার জন্য তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন আজ হয়তো তার বাবা এখনো হুইল চেয়ারে বসে থাকতেন। নিজের কৃতজ্ঞতা বোধের কারণে অনেকটা বাধ্য হয়েছে জাঙ্কুক। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে জাঙ্কুক তের সাথে অ্যাডজাস্ট করার, কিন্তু তের চালচলন, কথা বলার ধরন কোনো কিছু জাঙ্কুকের মন মতো ছিল না। থাকবে বা কীভাবে? যেখানে জাঙ্কুকের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি, সেখানে তের বয়স মাত্র 17 বছর। জাঙ্কুক সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল, যে মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে জাঙ্কুককে বিদেশের ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতো স্মার্ট কোনো মেয়েকে জাঙ্কুক চেয়েছিল তার কল্পনায়। সেখানে তার কপালে জুটল তার থেকে 13 বছরের ছোট একটা আনস্মার্ট ভীতু পিচ্ছি মেয়ে, যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূরের কথা, রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় জাঙ্কুকের। বিয়ের প্রথম তেকে নিজের রুমে থাকতে দিয়েছিল জাঙ্কুক, কিন্তু তে জাঙ্কুকের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিকে ফেলতো।
অফিসে যেতেও লেট হয়ে যেত জাঙ্কুকের। বিরক্ত হয়ে তেকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল জাঙ্কুক। তেও জাঙ্কুকের কথা মেনে চলার চেষ্টা করেছে, কিন্তু একদিন তে মাতব্বরি করে জাঙ্কুকের জন্য কফি বানিয়ে টেবিলে রেখেছিল। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো খুশি হবে, কিন্তু জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ জাঙ্কুকের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। সেই দিনের পর থেকেই শাস্তির স্বরূপ জাঙ্কুকের রুমের তীর সীমানায় পাড়া দেওয়া নিষেধ তের জন্য। জাঙ্কুকের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই এদের। জাঙ্কুক সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তের কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না। এসব কিছু লক্ষ্য করে জাঙ্কুকের মা জাঙ্কুককে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জাঙ্কুক যেন তেকে টলারেটই করতে পারে না। আর আজ শাশুড়ির রুম থেকে জাঙ্কুকের বলা কথাগুলো শুনে মন ভেঙে গড়িয়ে গেল কিশোরীদের। নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচন্ড ক্ষোভ জন্ম নিল তের মনে। তে চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে থাকবে না। জাঙ্কুক অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে। স্বভাবতই আজও গভীর রাত করে বাড়ি ফিরেছে জাঙ্কুক। এমনটা নয় যে জাঙ্কুক সবসময় লেট করে বাড়ি ফিরে। বিয়ের আগে জাঙ্কুক ঠিক টাইম মতোই বাড়ি ফিরত, কিন্তু বিয়ের পর থেকে জাঙ্কুকের মধ্যে এই অনীহা চলে এসেছে। তেকে এতটা অপছন্দ করার কারণ জাঙ্কুক নিজেও জানে না। জাঙ্কুক সবসময় ম্যাচিওর আচরণ পছন্দ করে, কিন্তু তের বাচ্চামি স্বভাব জাঙ্কুকের কাছে বিরক্ত লাগে। জাঙ্কুকও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কত হবে 17। তবুও কেন জাঙ্কুক মেনে নিতে পারে না তার স্ত্রীর অপরিপক্ক আচরণ। আজ সারাদিন অফিস হাওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবেছে জাঙ্কুক, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তেকে নিজের প্রেয়সীর নজরে কল্পনা করতে পারে না। সে অনুভূতি কাজ করে না তার ভিতরে। মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধ বোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতেই বাড়ি পৌঁছে যায়। আজ তে অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না জাঙ্কুকের। সে আনমনেই বলে ওঠে, কোনো মায়াও নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো লাগবে কিভাবে। জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে তে শান্ত কণ্ঠে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। তের কণ্ঠস্বর শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে জাঙ্কুক। যা বলো তাড়াতাড়ি বলো। আসলে ভাই, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাইছেন না, আমি আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। জাঙ্কুক ভাবেনি হঠাৎ তে তাকে এসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে বলে ওঠে, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয়। তে, তোমার বাবা এখন হসপিটালে, আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমি যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর তোমার ভাবি তোমাকে আমার কাছে ফিরে আসতে জোর করবেন। লাভালাভ কিছুই হবে না সিনকেট ছাড়া। জাঙ্কুকের যুক্তিপূর্ণ কথার বিপরীত পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারেনি তে। চুপচাপ চোখ মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে থাকে জাঙ্কুকের সামনে। জাঙ্কুকও তের বক্তব্য শোনার অপেক্ষা করে না, হট নিয়ে চলে যায় নিজের রুমের দিকে। জাঙ্কুক একটা লম্বা শাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুর লাগছে তার। তের বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না। জাঙ্কুক ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয়ে আসে। তখনই জাঙ্কুকের রুমের বাইরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে তে কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়। আবার মেজাজ বিগড়ে যায় জাঙ্কুকের। দরজা খুলে তের দিকে রাগের দৃষ্টিতে চেয়ে জাঙ্কুক শুধায়, আবার আমার রুমের সামনে এসেছো কেন? কি চাই? তে ভয়ে জড়সড় হয়ে বলে ওঠে, ভাইয়া, আমি আবার পড়াশোনা করতে চাই। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এসএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে না আপনার মধ্যে। আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না। জাঙ্কুক তের পরিপক্ক কথা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? আজ প্রথমবার তের কথা শুনে বিরক্ত বোধ হয় না জাঙ্কুকের। সে গম্ভীর স্বরে বলে ওঠে, নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছো। পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফি আমি দিয়ে দিব। তে খুশিতে আরও কিছু বলার আগে জাঙ্কুক তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। জাঙ্কুকের এই কাণ্ডে মুহূর্তে তের খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতা ছেয়ে যায়। নিজেকে সান্ত্বনা দিয়ে তে নিজেকে বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ করতে, তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তে। তারপর আর কারো অপমান, অবহেলা আর তুচ্ছতা ছিল সহ্য করতে হবে না তোকে। ব্যাস, শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে।
এদিকে জাংকুক তের সাথে কথা বলা শেষ করে কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনে অজান্তেই তের হঠাৎ করে বলা ম্যাচিওর কথাবার্তাগুলো ভাবিয়ে তুলে গম্ভীর জাংকুককে সে আনমনেই বলে ওঠে, তেও কি আমার সাথে থাকতে চায় না? এত তারা আমার কাছ থেকে ছাড়া পাওয়ার? অবশ্য তাতে আমার কি? আমারও কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝাটা আনছি আমি। জাংকুক কানমনি এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজ আর ঘুমাতে পারে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। যেহেতু এতদিন ছাড়াছাড়ি কথা বলেনি, হঠাৎ তাহলে এসব কথা বললো কেন? হ্যাঁ, বলেছে, তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিক থেকে ভালোই হয়েছে, পড়াশোনা করলে যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, ম্যানার শিখে, তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টের সামনে ইনভেস্টমেন্ট ফিল হবে না। জাংকুক স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা শুয়ে চোখ বন্ধ করতেই তের কথাগুলো আবার তার কর্ণকুহরে বাজতে থাকে। সে আর না পেরে বিছানা থেকে উঠে ডিভানে বসে সিগারেট বের করে সুখটা নিতে থাকে। তেকে নিয়ে আজ প্রথমবার তো চিন্তা করেছে জাংকুক, কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু। জাংকুক মস্তিষ্কে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের করে কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। তে ভোর থেকে প্রবল উৎসাহে জাংকুকের রুমের আশেপাশে ঘুরঘুর করছে। আর জাংকুক তাকে কলেজে নিয়ে যাবে বলেছে। তে তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। তে অস্থির হয়ে পায়চারি করছে জাংকুকের রুমের বাইরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে তে জাংকুকের রুমের দরজা নক করা শুরু করে। জাংকুক দরজা খুলে তেকে ধমক দিয়ে বলে ওঠে, তোমাকে কতবার বলেছি তে, অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না। তে কিছু বলতে গিয়েও থমকে যায়। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। জাংকুক কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসের ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাবসুলভ গাম্ভীর্য ভাব বিদ্যমান, তবুও কতই না সুদর্শন লাগছে তাকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসা তো দূর, সহ্যই করতে পারে না। এই কথা চিন্তা করতেই তের অন্তঃকরণে অজানা এক যন্ত্রণার উদ্বেগ হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। তে নিজেকে সামনে শান্ত কণ্ঠে বলে ওঠে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজা নক করলাম, দুঃখিত, আর আসবো না আপনার রুমের সামনে। তে কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে জাংকুকের সামনে থেকে সরে গেল। জাংকুক ভেবেছিল তে হয়তো তার ধমকে ভয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে, কিন্তু এই তেকে যেন জাংকুক চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার বাচ্চা সুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতেই জাংকুকের কেমন যেন ভিতরে অস্থিরতা বোধ কাজ করতে থাকে। আনমনি ভাবতে থাকে, তের হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? তেকে ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে যাবে। মনের অজান্তে বুকের ভেতরটা আতকে উঠে জাংকুকের। নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত এই অনুরক্তিতে জাংকুকের দম বন্ধ হয়ে আসে। জাংকুক অস্থির হয়ে হনহন করে বাড়ির বাইরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তে গাড়ির ভিতরে বসে নিঃশব্দে কান্না করছিল। জাংকুককে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তে তাড়াহুড়ো করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। জাংকুকও নিজেকে সংযত করে গাড়িতে বসে পড়ে। ভাবলেশীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে, যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। তে দিকে ভুলো একবারের জন্য তাকায় না। তেও চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সারা রাস্তা কেউ কারোর সাথে কথা বলে না। গাড়ির ভিতরে তিনপতন নীরবতা বিরাজ করছে, যেন দুই মেরুর দুজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। জাংকুকের তের উপর প্রচণ্ড রাগ অনুভূতি হতে লাগলো, যদিও এর কোনো কারণ নেই, তবুও জাংকুকের ভীষণ রাগ লাগছে এই নীরবতা দেখে। মেয়েটাকে ধমক না দিতে পারলে শান্তি নেই। জাংকুক নীরবতা ভেঙে ক্ষীণ আওয়াজে বলল, আমার সামনে বেশি ম্যাচিওর হওয়ার নাটক করতে হবে না তোমার। নাটক মানে? কিসের নাটকের কথা বলছেন? তের কথা শোনার সাথে সাথে জাংকুক তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তের দিকে। তে কিছু না বুঝে জাংকুকের দিকে ফ্যাল করে চেয়ে থাকে। জাংকুক গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? তে চোখ নামিয়ে মিনমিন আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? জাংকুকের ধমক খেয়ে ভয়ে চুপসিয়ে যায় তে। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। জাংকুককে বিয়ের আগে থেকে ভাইয়া বলে ডেকে অভ্যস্ত তে। বিয়ের পর এত কিছু মাথায় ছিল না তের। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবির তার জীবনে অহেতুক বাড়াবাড়ি, আর জাংকুকের তার প্রতি রুষ্ট ব্যবহার, এসবের মাঝে দুশ্চিন্তা আর মনোকষ্টে দিন পার করা তের এত কিছু মাথায় থাকবেই বা কী করে? এ সোজাসাটা উত্তর দিল, খেয়াল ছিল না। বিয়ের উত্তর জাংকুকের পছন্দ হলো না। কোন দিকে খেয়াল থাকে তোমার? একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছি এই শব্দ ব্যবহার করবে না। তোমাকে এক কথা কতবার বোঝাতে হয়? জাংকুক আরও কিছুক্ষণ তেকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। তে
মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে জাঙ্কুকের এখন একটু ভালো লাগছে। খুব ম্যাচিওর দেখাচ্ছিল না তাকে। পিচ্ছি মেয়েদের মতো থাকবে। গম্ভীর যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিওর হোক, তবু তের সাথে এসব বিষয়গুলো খাপছাড়া লাগে। জাঙ্কুক মনে মনে এসব চিন্তা করে তের দিকে তাকায়। তের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে, তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। জাঙ্কুকের এইবার একটু খারাপ লাগে তের জন্য। তের মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায়। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই জাঙ্কুকের। বিশেষ করে তের সামনে জাঙ্কুকের জড়তা আরো বেশি বেড়ে যায়। আদরে কণ্ঠে কিছু বলতে না পেরে উল্টো ধমক দিয়ে বলে উঠল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো। তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পিছনে সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় নেই আমার। জাঙ্কুক তেকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ি জানালা খুলে তেকে ইশারার সামনে এসে দাঁড়াতে বলে জাঙ্কুক। এর সামনে আসলে জাঙ্কুক আদেশের স্বরে বলে ওঠে, খবরদার কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো তুমি, এই কথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথাবার্তা বলেছো, তাহলে তোমার পড়া এখানেই বন্ধ। মাইন্ডেড। অতঃপর জাঙ্কুক আরো কিছুক্ষণ শাসিয়ে তারপর চলে যায়। তে আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। জাঙ্কুক অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজে এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না। মনটা বারবার তেতে করছে। তেকে কলেজে ভর্তি করে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েই গেছে। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সবসময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে জাঙ্কুক। যদি তে বদলে যায়, অন্য কারো মুহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তা অ্যাসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। অ্যাসির পাওয়ার বাড়িয়ে নিজের মাথা চেপে ধরে আসে জাঙ্কুক। কাল রাত থেকে এরকম অন্যরকম অস্থিরতা কাজ করছে তার হৃদয়ে। যে মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করতো, জাঙ্কুক আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না। এর কারণ কি হতে পারে? তে নিজে থেকে তার জীবন থেকে সরে যেতে চেয়েছে, সেজন্য নাকি তার মায়ের বলা কথাগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার জন্য? তে ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে তে। বইগুলো ভালো মতো ঘেটে ঘেটে দেখতে দেখতে বেলা করিয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে হুঁশ ছিল না। তের ধ্যান ভাঙে হঠাৎ কলিং বেলের আওয়াজে। সেভাবে হয়তো জাঙ্কুক এসেছে, কিন্তু না, জাঙ্কুকের একটা কাজে এসেছে। জাঙ্কুকের ফুফাতো ভাই নাম কাই, সে এসে তের সাথে মজা করা শুরু করলো। জাঙ্কুকের মা জিন কাইকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এইদিকে জাঙ্কুক বাড়িতে ফিরতেই তেকে লিভিং রুমের ডিভানে বসে এক যুবকের সাথে হাসি মুখে কথা বলতে দেখে থমকে দাঁড়ায় সে। ধুক ধুক করে উঠে তার হৃদয় যন্ত্রখানি। কাই ডিভানের অন্য সাইডে বসায় জাঙ্কুক তার মুখ দেখতে পায় না। জাঙ্কুকের ভেতরটা অস্থিরতা ছটফট করে ওঠে। পরক্ষণেই ডিভানের অন্য পাশে তার মা এবং কাইকে দেখে খানিকটা স্বস্তি অনুভব করে সে। কাইকে দেখার সাথে সাথে জাঙ্কুক শুধায়, কাই তুই কবে দেশে ফিরলি? এই তো বড় 2 দিন হলো দেশে এসেছি। আর ভাই? ভাবি কিন্তু খুব জোস। ইউর সো লাকি। কাইয়ের কথা শুনে জাঙ্কুক আর চোখে তের দিকে তাকায়। এতক্ষণ ধরে প্রাণবন্ত থাকাতে জাঙ্কুককে দেখে কেমন যেন উদাসীন হয়ে গেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি জাঙ্কুকের। বুকের ভেতরটা হিংসে তিমির করতে লাগলো। জাঙ্কুক গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল কাইয়ের উদ্দেশ্যে, আমি জানি সেটা। তুই কি এখানে থাকবে নাকি? থাকার জন্য তো এসেছি, মামার বাসায় বেড়াতে এসেছি। কমপক্ষে 1 মাস তো ঘুরবই। কাইয়ের সাথে তাল মিলিয়ে জেনে বলা শুরু করলো, ঠিকই তো বলেছে। ওর মামার বাড়িতে ও যতদিন খুশি থাকবে, ঘুরবে বেড়াবে, তো সমস্যা কোথায়? সবাইকে নিজের মতো অন্তর্মুখী বানাতে চাস নাকি? সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে যায়। তে কাঁপা কাঁপা পায়ে জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক তা বারবার তেকে মানা করেছে তার রুমের সামনে না আসতে। সেখানে তে কেন গায়ে পরে জাঙ্কুকের রুমে যাবে? তে অনেকক্ষণ ভেবে জাঙ্কুকের রুমে না ঢুকে ছাদে চলে যায়। জাঙ্কুক ল্যাপটপ করে নিয়ে বিছানায় বসে আছে। তের অপেক্ষা করছিল। জিন শাসিয়ে বলেছে তেকে রুমে ঢুকতে দিতে। জাঙ্কুকও আজ কোনো দ্বিমত পোষণ করেনি। কেন করেনি তা সে নিজেও জানে না। ল্যাপটপ হাতে নিয়ে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে। তে তবুও না আসায় জাঙ্কুক অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওঠে। অস্থির হয়ে রুমের চারদিকে পায়চারি করতে করতে জাঙ্কুক আনমনেই ভাবে, তে আবার কাইয়ের সাথে কথা বলছে না তো? জাঙ্কুক তাড়াহুড়ো করে ছুটলো গেস্ট রুমের দিকে। উতলা হয়ে গেস্ট রুমের ডোর নক করা শুরু করলো। কাই ঘুম জড়ানো চোখে দরজা খুলে বলল, কি ব্যাপার বড়? বউ রেখে আমার রুমে কি কাজ? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেটা আমি কিভাবে জানবো? জাঙ্কুক আর চোখে চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করে চলে গেল। সারা বাড়িতে একে খোঁজে না পেয়ে জাঙ্কুকের অস্থিরতা আরো বাড়তে থাকে। কোথায় গেল মেয়েটা? নিজেদের বাসা চলে যায়নি তো?
আশেপাশে তাকাতে জাঙ্কুকের হঠাৎ মনে পড়ে ছাদের কথা। ছাদে একবারও চেক করা হয়নি। জাঙ্কুক দৌড়ে ছুটে যায় ছাদের দিকে। সিঁড়ি কোটার সামনের দিকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখে জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে জাঙ্কুকের অশান্ত হয়ে ওঠা মন তীর নিষ্পাপ মুখশ্রী দেখে শান্ত হলো। জাঙ্কুক সাথে সাথেই বুঝতে পারলো তে তার ভয়ে তার রুমে আসেনি। আজ প্রথমবার নিজের কঠোরতার উপর প্রচন্ড রাগ অনুভব করলো। নিঃশব্দে তেকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে পরম যত্নে তাকে বিছানায় শুয়ে দিল। যেই মেয়েটাকে নিজের রুমের ত্রিসীমানায় প্রবেশ করতে নিষেধ করেছিল, আজ জাঙ্কুক সে নিজে সেই মেয়েটাকে কোলে তুলে নিজের রুমের ভেতর নিয়ে এলো। এসব চিন্তা মাথায় আসতে নিজের অজান্তে হেসে ফেললো সে। জাঙ্কুক গভীর দৃষ্টিতে তের মুখশ্রীর দিকে তাকালো। বুকের ভেতরে কিছু একটা অনুভব করলো আজ, তবে সেই অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারলো না সে। ব্যাস, আর কয়েকটা বছরের অপেক্ষা, তারপর তো তে চলেই যাবে। ততদিন পর্যন্ত না হয় জাঙ্কুক মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুক। জাঙ্কুক ও তের পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সকালবেলা ঘুম ভ্রান্তি জাঙ্কুকের রুমে নিজেকে আবিষ্কার করলো তে। পাশে ফিরতেই জাঙ্কুককে গভীর নিদ্রায় আসন্ন দেখে চমকে উঠল সে। সে তো ঘুমিয়েছিল ছাদে, তাহলে জাঙ্কুক তাকে এখানে নিয়ে এসেছে। এর মধ্যে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। নিজের পাশে থেকে চুপটি করে ভাবনায় মগ্ন থাকতে দেখে জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। তেও তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের একটা হাত এখনো তের কোমরে। জাঙ্কুক যেন এক অদ্ভুত ঘরের মধ্যে চলে গেল। ক্ষণিকের জন্য একটু একটু করে এগিয়ে গেল তের দিকে। তের নরম মসৃণ গালে আলতো করে স্পর্শ করলো। তখনই অ্যালার্মের কর্কশ শব্দে সজ্ঞানে ফিরে এলো জাঙ্কুক। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে বসলো। এই মুহূর্তে প্রচন্ড বিব্রত বোধ হচ্ছে জাঙ্কুকের। তে জাঙ্কুকে প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমাকে আপনার রুমে নিয়ে এসেছিলেন কেন? কেন মানে বুঝো না? বাসায় কাই আছে, ওর সামনে আমাদের সম্পর্কের অবনতি দেখিয়ে বেড়াতে চাও? তুমি ছিল না কাইকে? সাথে সাথে বাইরে বেরিয়ে রটিয়ে ফেলবে সব। জাঙ্কুকের কথা শুনে তের মনে আবারও আধার নেমে আসলো। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল। তে জাঙ্কুকের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। জাঙ্কুক অফিসের ফর্মাল গেটআপে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই কাইকে তের সাথে হাসি মুখে কথা বলতে দেখলো। বুকের ভেতরটা হিংসায় জ্বলন্ত লাভার টকবক করে উঠলো। মেয়েটা তার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকে, অথচ কায়ের সামনে কতই না হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক তের হাত টেনে তেকে নিজের কাছে নিয়ে এসে বলল, চলো তে, তোমার ক্লাসে যেতে হবে না? কিন্তু ভাবি তো নাস্তা করেনি, না খেয়ে চলে যাবে নাকি? লেট হয়ে যাচ্ছে তের। আর আমার তে নাস্তা করেছে কিনা করেনি সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। জাঙ্কুকের মুখে আমার তে শব্দটি শুনে তে চমকে থাকা জাঙ্কুকের দিকে। তীব্র অধিকার বোধ যেন ফুটে উঠেছে জাঙ্কুকের কথায়। জাঙ্কুক তের হাত ধরে তাকে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। রাগের মাথায় জোরে জোরে ড্রাইভ করতে থাকে। তে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আস্তে ড্রাইভ করুন প্লিজ, আমার ভয় করছে। কেন কেন আমার সামনে তোমার এত ভয় করে কেন? ওই কায়ের সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলছো। খবরদার, আমি অফিসে যাওয়ার পর তুমি কায়ের সাথে কোনো কথা বলবে না। জাঙ্কুক রাগে কটমট করতে করতে একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। এখানে থামলেন কেন? নাস্তা করার জন্য। তাহলে তো আমরা বাসায় নাস্তা করতে পারতাম। হাতে ফালতু প্রশ্ন করো না তো। জাঙ্কুকের আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছে জেলাসি রয়েছে। তেকে নাস্তা করিয়ে জাঙ্কুক তেকে কলেজে পৌঁছে দিয়ে সরাসরি অফিসে চলে যায়। জাঙ্কুক কাজ শেষ করে ঝড়ের গতিতে ড্রাইভ করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতেই জাঙ্কুকের চোখ জোড়া তেকে খুঁজতে শুরু করে। তেকে রুমের ভেতরে মনোযোগ দিয়ে পড়তে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে ওঠে। মেয়েটা তাহলে তার কথা রেখেছে। জাঙ্কুকে এত জলদি অফিস থেকে ফিরে আসতে দেখে তে খানিকটা অবাক হয়। আপনি এত জলদি চলে এসেছেন? জাঙ্কুক হাত ঘড়ি খুলতে খুলতে বলে, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই। তে আর কোনো প্রশ্ন করে না, আবার পড়ায় মনোযোগ দেয়। ব্যাপারটা জাঙ্কুকের পছন্দ হয় না। ইদানিং তার সামনে আসলেই তে কেমন যেন উদাসীন আচরণ করে। তাকে দেখলো যথাসম্ভব উপেক্ষা করার চেষ্টা করে। তে, তুমি খেয়েছো? তে চমকায়। জাঙ্কুক আজ প্রথমবার তার খোঁজ খবর নিচ্ছে। তে মেয়েদের স্বরে বলে ওঠে, হ্যাঁ খেয়েছি। কাই কি এমন বলে যে তুমি হেসে একেবারে কুটি কুটি হয়ে যাও? তে ফুরোজোড়া পৌঁছিতে করে বলে ওঠে, আপনার তাতে কি? তুমি আমার স্ত্রী, মানেন আপনি? না মানার কি আছে, কবুল তো করেছি। তে তাচ্ছিল্য স্বরে বলে, এই তো আর কয়েকটা বছর সহ্য করুন, তারপর আমার বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে। টের এই রাশ ভারী কথাগুলো শুনে জাঙ্কুকের ভেতরটা হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। টের দিকে চেয়ে জাঙ্কুক গম্ভীর স্বরে বলে, খুব তাড়া তোমার আমার কাছ থেকে আলাদা হওয়ার, তাই না? হ্যাঁ খুব তাড়া। আমার কারো বোঝা হয়ে থাকতে ভালো লাগে না। টের কথাগুলো শুনে জাঙ্কুক থমকে যায়। পাড়াতে আর জাঙ্কুকের গলা দিয়ে ঠিকমতো খাবার নামে না। অর্ধেক খাবার খেয়ে উঠে যায়। প্রায় অনেকক্ষণ নিজের রুমে বসে অপেক্ষা করে তের জন্য, কিন্তু তে আসে না। জাঙ্কুক রেগে রুম থেকে বের হয়ে যাতে দাঁত চেপে বলে,
আজও যদি এই মেয়ে সিঁড়ির কোটায় ঘুমিয়ে পড়ে তাহলে ওর খবর আছে। কিন্তু না, তেকে সিঁড়িতে খুঁজে পায় না। জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তেকে রান্নাঘর থেকে বের হয়ে সোজা গেস্ট রুমের দিকে যেতে দেখে জাঙ্কুক তের পথ ধরে আটকায়। গেস্ট রুমে যাচ্ছ কেন তুমি? কাই ভাইয়া তো নেই, তাই আমার জন্য বরাদ্দকৃত রুমে ফিরে যাচ্ছি। তুমি বেশি বোঝো। বলেছি না পণ্ডিতি করবে না আমার সামনে। যাও রুমে যাও। এখানে পণ্ডিতির কি হলো? কাই ভাই যাতে আমাদের মধ্যকার্তিত্বতা বুঝতে না পারেন সেজন্যই তো আমি আপনার রুমে ছিলাম। আজ তো সে নেই, তাই নাটক করারও কোনো প্রয়োজন নেই। এর যুক্তিপূর্ণ কথা শুনে জব্দ হলো জাঙ্কুক। জাঙ্কুকের দিকে স্লাম হেসে চলে গেল তে। জাঙ্কুকও মন খারাপ করে নিজের রুমে ফিরে এলো। এদিকে জাঙ্কুক বিছানায় কিছুক্ষণ শুয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘুম যেন এসে ধরা দিল না। জাঙ্কুক লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নিজের মাথা চেপে ধরে বলল, এমন অস্থির লাগছে কেন? এর আগেও তো তে আমার থেকে কানাডায় থেকেছে। কই, তখন তো আমার তো অস্থির লাগেনি। এরই মাঝে জাঙ্কুকের ফোনে তের মা কল করে এবং তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন হয়। মূলত তের মা জাঙ্কুককে তে আর জাঙ্কুকের বিয়ের রেজিস্ট্রির কথা বলেছে। পরের দিন সকাল সকাল তেকে নিয়ে জাঙ্কুক কাজে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তের মায়ের থেকেও বেশি দুশ্চিন্তা এখন জাঙ্কুকের মনে। স্বামী হিসাবে নিজের অধিকার হারাতে চায় না সে। এ ধরনের দুশ্চিন্তা আগে যদিও জাঙ্কুকের মনে ছিল না, তবে ইদানিং তাদের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সম্পর্ক নিয়ে বেশিরভাগ সময় দুশ্চিন্তায় কাটে জাঙ্কুকের। নিজের অজান্তেই মনে এক প্রকার ভয় জন্ম নিয়েছে, তেকে হারানোর ভয়। জাঙ্কুককে গম্ভীর হয়ে ড্রাইভ করতে দেখে তে শুধায়, শুধু শুধু এই ফর্মালিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমরা দুজনেই জানি আমাদের সম্পর্ক অসঙ্গতিপূর্ণ, তবু এত আনুষ্ঠানিকতার কি দরকার? আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তাই না? তের কথাগুলো কর্ণপ্রহরে পৌঁছাতে জাঙ্কুকের কান গরম হয়ে যায়। সে রাগান্বিত স্বরে বলে, তোমার পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে আরো কয়েক বছর লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজের দায়িত্ববোধ থেকে এই সম্পর্কের ভার আমাকে বয়ে বেড়াতে হবে। তোমার মায়ের রিকোয়েস্টে আমি এই কাজ করছি, তাই আমার মাথা না খেয়ে এখন চুপচাপ বসে থাকো। নিজেদের বিয়ের সকল ফর্মালিটি শেষ করে জাঙ্কুক তেকে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। জাঙ্কুকের মেজাজ এখন বেশ ফুরফুরে। তেকে হারানোর ভয় একটু হলেও কমেছে। তে সারা রাত থেকে পড়াশোনা করার কারণে গাড়ির মধ্যেই ঘুমিয়েছে। জাঙ্কুক আর ডাক দিল না তেকে। মেয়েটার ঘুমন্ত মুখখানা দেখলে জাঙ্কুকের আর ডাকতে ইচ্ছে হয় না তাকে। ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিজের অজান্তেই তার হাতগুলো চলে গেল তের গালে। তেকে যেন সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তের জন্য নিজের মধ্যে অন্যরকম আকর্ষণ অনুভব করছে। তার মুখখানা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তের অধরে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সংযত রেখে তের থেকে দূরে সরে যায়। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখে। সে নিদ্রায় আচ্ছন্ন তেকে কোলে করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কাই লিভিং রুমে বসেছিল। তাদের দুজনকে এই অবস্থায় দেখে সে দুষ্টু হাসি দিয়ে বলল, বাহ কি রোমান্টিক। চোখ জুড়িয়ে গেল আমার। জাঙ্কুক চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, আস্তে কথা বল, আমার তের ঘুম ভেঙে যাবে। জাঙ্কুক তেকে নিজের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। অপরক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ তের দিকে। কি হচ্ছে এটা তার নিজের সাথে? নিজের পছন্দের সম্পূর্ণ বিপরীত একটা মানুষের প্রতি হঠাৎ করে কিভাবে এতটা টান তৈরি হতে পারে? কেন তে চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে? এটা কি শুরু হয়েছে? কেন শুরু হয়েছে? তের ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। নিজেকে জাঙ্কুকের ঘরে দেখে আজ আর অবাক হলো না। মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে আর মোড়া ভাঙলোতে হাত মুখ ধুয়ে লিভিং রুমে আসতেই কায়ের সাথে সাক্ষাৎ হলো তার। আজ কাই গেস্ট রুমে থাকার কারণে তেকে আবার জাঙ্কুকের রুমে ফিরে আসতে হয়েছে। তে চুপচাপ জাঙ্কুকের রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। জাঙ্কুক তখন ল্যাপটপে কাজ করছিল। তের উপস্থিতি টের পেয়ে সে নিজের ড্রয়ার খুললো এবং সেখান থেকে একটা বক্স বের করে তের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য জন্মদিনের গিফট। কিন্তু আমার জন্মদিন তো কালকেই চলে গেছে। হ্যাঁ, আগে জানলে তো আগেই দিতাম। তের হাতে গিফটটা নিয়ে বিস্ময় তাকিয়ে রইল গিফটটার দিকে। জাঙ্কুক এসব কেন করছে তার জন্য? জাঙ্কুক তের ভাবনার মাঝে আবার বলে উঠল, কি হলো, খুলে দেখবে না? এটা তোমার জন্য। তে বক্সটা খুলে দেখলো ভেতরে একটি হার্ট শেপের ডায়মন্ডের লকেট। লকেটটার মধ্যে লেখা জেকে। তে অবাক বিস্ময়ে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। যে জাঙ্কুক তাকে বিয়ের পর থেকে সহ্য করতে পারতো না, আজ সেই জাঙ্কুক তাকে জন্মদিনে উপহার দিচ্ছে। তে লকেটটি হাতে নিয়ে বলে উঠল, আপনি কেন আমাকে উপহার দিচ্ছেন? তের কথা জাঙ্কুকের ভীষণ রাগ হলো। সে কোনো প্রতি উত্তর না করে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। তেল একটা দীর্ঘ শ্বাস ছেড়ে লকেটটা ডয়ারে রেখে নিজেও জাঙ্কুকের সাইডে বালিশে শুয়ে পড়ল। রাত তখন গভীর। জাঙ্কুক ঘুমের মধ্যে তেকে কোলবালিশ ভেবে তের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মুহূর্তে তের ঘুম ভেঙে যায়। সে সবকিছু ঠিক মতো বুঝে ওঠার আগে জাঙ্কুক তার গিবাদেশে
অথরের স্পর্শ দেয়। মুহূর্তে সারা শরীর শিরশির করে ওঠে। জাঙ্কুক আরো গভীরভাবে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তের কিভাবে সে নিজের নাক ঘষতে থাকে আর কিছু বিড়বিড় করছে, যেটাতে স্পষ্টভাবে শুনতে পাচ্ছে না। কিন্তু জাঙ্কুকের এমন আচরণে তে যেন পুরো স্তব্ধ হয়ে গেছে। নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না যেন। বুক ধরপড় করছে অনবরত। তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কোনো মতে জাঙ্কুকের হাতটা তার কোমর থেকে ছাড়িয়ে নেয়। অতঃপর নিজেদের মধ্যে জায়গা রেখে তে আরো একটু সাইড হয়ে শুয়ে পড়ে। এখন যেন সে একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। এতক্ষণ যেন দম বন্ধ হয়ে আসছিল। কায়ে দেখতে দেখতে কায়ের চলে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। রাত 11টার দিকে কায়ের ফ্লাইট। কাইকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসতে আসতে প্রায় জাঙ্কুকের 12টা বেজে যায়। রুমের ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতরটা শূন্যতায় খাখা করে ওঠে জাঙ্কুকের। তিনি কোথাও চলে গিয়েছে আবার গেস্ট রুমে। জাঙ্কুকের ভীষণ অভিমান হলো আজ। সে কি বলেছে কাই চলে যাওয়ার পর তে আর তার রুমে থাকতে পারবে না? তীব্র অভিমানে হাই হতাশ করতে থাকে সে। রাগে অভিমানে কটমট করতে করতে ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে পড়ে। ঠিক তখনই জাঙ্কুকের কর্ণকুহরে তের কান্নাজড়িত কণ্ঠস্বর ভেসে আসে। জাঙ্কুকের হৃদয়টা অদ্ভুত যন্ত্রণায় ধপ করে ওঠে। সে হুড়মুড় করে গেস্টরুমের সামনে এসে থমকে দাঁড়ায়। তে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এতে জাঙ্কুকের বুকের ভেতরটা অস্থিরতা ছটফট করে ওঠে। নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। দৌড়ে ছুটে এসে তেকে নিজের মধ্যেখানে নিয়ে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে শুধায়, কি হয়েছে তে? তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি আছি না। ভয় পাচ্ছ? তুমি একা থাকতে চলো, রুমে চলো। একা থাকতে হবে না তোমার। তে জাঙ্কুকের বুক থেকে মুখ তুলে অশ্রুসিক্ত টলমল চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা মারা গেছেন। ভাইয়া হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছেন। কথাগুলো বলতে বলতে ধুকরে কেঁদে উঠল তে। জাঙ্কুক ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে তেকে সান্ত্বনা দিবে জানা নেই জাঙ্কুকের। সে আগলে নিল তেকে নিজের প্রশস্ত বাহু ধরে। তীর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলগুলো তীরের মতো বিঁধল জাঙ্কুকের হৃদয়ে। সে আজ উপলব্ধি করতে পারল তার মন তার পছন্দের বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে সর্বনাশ করে ফেলেছে। সে এই তেকেই ভালোবেসে ফেলেছে। তের বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গেল। এই 1 বছরে তের প্রাণবন্ত মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো প্রায় সময় বিমর্ষ হয়ে থাকে তার। মনে হয় রাত জেগে কান্নাকাটি করে। জাঙ্কুক সেই দিনের পর থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তেকে সে আর ছাড়বে না, সারা জীবন আগলে রাখবে। তবুও তের সাথে জাঙ্কুকের সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং আরো বিগড়ে গেছে বিভিন্ন কারণে। এখন আলাদা রুমেই থাকে তারা। তে খুব ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। জাঙ্কুক তেকে ভালোবাসলো, সেই ভালোবাসাকে স্বীকার করার মানসিকতা এখনো তৈরি হয়নি জাঙ্কুকের। তেকে জাঙ্কুক ছাড়তে পারবে না কখনই। তেকে এখন তার লাগবেই, কিন্তু আপাতত নিজের অনুভূতিকে সুপ্ত রাখতে চায় সে। নিজের প্রেস্টিজকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আর জাঙ্কুক জানে তেকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করার সাথে সাথে শুরু হয়ে যাবে তাকে আর তেকে ঘিরে একের পর এক রমরমা নিউজ। তেকে এখনো কোনো প্রশ্ন করা হলে সে সঠিকভাবে তার উত্তর দিতে পারে না, যারা তার ভয়ে আমতামতা করতে থাকে। এগুলো দেখতে সবাই কানাঘোষা শুরু করে দেবে তেকে নিয়ে। জাঙ্কুক স্পষ্ট ভাষায় বলেছিল তেকে, ঘরের ভিতর আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা আর অধিকার দিবতে, কিন্তু নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট বাইরে সবার সামনে এখন আমি করতে পারবো না। তোমাকে আমি অস্বীকার করবো না কখনো, কিন্তু সবার সামনে স্বীকার করে নিতে সময় লাগবে আমার। সেদিন তের আত্মসম্মানে তীব্র আঘাত লেগেছিল, মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে চেয়ে বলেছিল, আপনার এই অল্প স্বল্প স্বীকৃতির কোনো প্রয়োজন আমার নেই। আমি চলে যাব এই অসঙ্গতিপূর্ণ সম্পর্ক ছেড়ে। জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন করে কেন বলছো? আমি তো ঠকাচ্ছি না তোমায়। আমি তো তোমারই থাকবো, শুধুমাত্র তোমাকে এখন কারোর সামনে স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারবো না। আমার অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে স্ত্রী হিসাবে যেতে পারবে না। এর আগে অভিমানে কান্না করতে করতে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। জাঙ্কুক অনেক মারানোর চেষ্টা করেছিল তেকে, কিন্তু তে তার কোনো কথা শুনেনি। এরপর থেকে জাঙ্কুকের সাথে তার দূরত্ব আরও বেড়েছে। তে এখন উপেক্ষা করে জাঙ্কুককে, যার কাছে নিজের স্ত্রীকে ভালোবাসার থেকে তার প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ, সেই পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেবে না তে। এই বিষয়টি নিয়ে মূলত দ্বন্দ্ব চলছে জাঙ্কুক আর তের মধ্যে। তে অনেকবার চলে যেতে চেয়েছে জাঙ্কুকের বাড়ি থেকে, কিন্তু জাঙ্কুক তেকে খুঁজে আবার ফেরত নিয়ে এসেছে। জাঙ্কুকের ভেতরও এক ধরনের অপরাধবোধ কাজ করে সব সময়। তের প্রতি তার সুপ্ত ভালোবাসা অনুভূতিকে উপেক্ষা করতে পারে না সে। তেকে সেজন্য বাসার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। তের জন্য গিফট, শাড়ি, জুয়েলারি যা যা প্রয়োজন সব নিয়ে আসে, কিন্তু তে রাগে অভিমানে সেগুলো কখনো ছুঁয়েও দেখে না।
তেকে নিজের রুমে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে জাংকুক, কিন্তু তে আসেনি। রাত তখন 12টার কাছাকাছি। বাড়ির সকলে ডিনার সেরে যার যার রুমে শুয়ে পড়েছে, কিন্তু জাংকুক এসেছে বেশ লেট করে। তাই ফ্রেশ হতে ডিনার শেষ করতে করতে প্রায় 2টোর কাছাকাছি সময় লেগে যায়। রাত তখন গভীর। যখন জাংকুক তে রুমে যায়, গিয়ে দেখে তে গেস্ট রুমে শুয়ে আছে। জাংকুকের উপস্থিতি টের পেতে বলে উঠল তেতিয়ে, এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। জাংকুক দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, তুমি আমার স্ত্রীতে? তে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, যে কিনা তার স্ত্রীকে দুশ্চোখে সহ্য করতে পারে না, তার মুখে এখন এসব কথা মানায় না। সে যাই হোক, আমি ডিভোর্স দিয়ে আপনাকে ছেড়ে চলে যাব। এরপর এমন একজনের সাথে সংসার করব যে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে কখনো বিব্রত বোধ করবে না। তের কথা শুনে জাংকুকের কান গরম হয়ে যায়। সে তের কাছে এসে তের গাল চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে অন্য কারোর সাথে সংসার করে কথা বলো? আমি নরম স্বরে কথা বলছি দেখে খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? আজকের পর থেকে আর কারো সংসার করার চিন্তাও তোমার মাথায় আসবে না। তে ভয়ে শুকনো ঢোক গেলে পেছাতে শুরু করে। জাংকুক এক টানে তের হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। সেদিন আমাকে ভালো হবে না কিন্তু। তে নিজের সম্পূর্ণ কথা শেষ করার আগে জাংকুকের আগে তের অধৈর্যরা চেপে ধরে। তে জাংকুকের কাছ থেকে ছোটাছুটির চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর জাংকুক তের অধৈর্যরা ছেড়ে দিয়ে তাকে বিছানায় ফেলে দেয়। অতঃপর তের গির্বাদেশে নিজের মুখখানা ডুবিয়ে দেয়। পরক্ষণে তের কান্না জড়িত কণ্ঠস্বর শুনে জাংকুক সজ্ঞানে ফিরে আসে। অদ্ভুত এক মায়া কাজ করে অন্তরে। সে মনে মনে ভাবে, তের রাগ করা তো স্বাভাবিক, ওর অভিমান না ভেঙে আমি উল্টো ওর উপরে রাগ দেখাচ্ছি। শিট! জাংকুক সাথে সাথে উঠে যায় তের উপর থেকে। তের শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দিয়ে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে জাংকুক। আহত স্বরে বলে, আই এম সো সরি তে, তুমি তখন ওসব কথা বলে আমার হুঁশ ছিল না, আমাকে ক্ষমা করে দাও। তে ঘৃণা মুখ ফিরিয়ে দেয় জাংকুকের কাছ থেকে। চিৎকার করে বলে ওঠে, আমি ঘৃণা করি আপনাকে, আপনি চলে যান আমার চোখের সামনে থেকে। সেদিন রাতে তে আর জাংকুক কেউ ঘুমাতে পারে না। জাংকুকের মধ্যে অপরাধবোধ কাজ করে, আর তে এইদিকে সারা রাত কান্না করতে থাকে। পরের দিন জাংকুক কোনো মতে অফিসে চলে যায়। মিটিং শেষে নিজের কেবিনে এসে বসে। তেকে ইতিমধ্যে 3 থেকে 4 বার কল করেছে জাংকুক, কিন্তু তে তার কোনো কল রিসিভ করেনি। হৃদয় শূন্যতায় খাখা করছে জাংকুকের, আর পারছে না সে নিজে এভাবে থাকতে। তের ফ্যাকাশে মুখটা দেখলে জাংকুকের দম বন্ধ হয়ে আসে। জাংকুক কিছু একটা চিন্তা করে নিজের সাথে নিজে বিড়বিড় করে বলে ওঠে, আমার বেগম সাহেবা, আপনার অভিমান এবার আমি ভাঙিয়েই ছাড়বো। আজকে বাসায় গিয়ে সব রাগ অভিমান দূর করব। সে সিদ্ধান্ত নিয়েছে সকল জায়গায় থেকে তার নিজের স্ত্রী হিসাবে স্বীকৃত দেবে। বাইরের মানুষ কী ভাববে এটা নিয়ে জাংকুক আর এখন ভাবছে না। তার কাছে তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সে আজ তের জন্য লাল টুকটুকে শাড়ি, লাল রঙের কাচের চুড়ি, লাল গোলাপ ফুলের তোড়া কিনেছে। আর যেভাবেই হোক তের সাথে জাংকুক তার সম্পর্ক ঠিক করবে। তের অভিমান ভেঙে তাকে নিজের করে নেবে। গোলাপের তোড়া হাতে নিয়ে জাংকুক মৃদু হেসে বলে, আজ তোমাকে সম্পূর্ণ আমার করে নেব তে। অনেক দূরে দূরে থেকেছো তুমি, আমি জানি। কার রাত আমি যেটা করেছি সেটাও ঠিক না, কিন্তু যাই হোক, আমি আর চাচ্ছি না আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক। তের জন্য কেনাকাটা করে জাংকুক খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে জাংকুক নিজের রুমে না গিয়ে সরাসরি চলে যায় গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজার সামনে জাংকুক উৎসাহিত কণ্ঠে বলে, প্লিজ দরজা খুলে বউ পাখি আমার, দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আর আমি ভুল। তোমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে আমি সব করব। তুমি যেমন আছো, যেভাবে আছো ঠিক সেভাবেই থাকোতে, আমার কোনো আপত্তি নেই। তোমার আর আমার সম্পর্ক আর গোপন রাখবো না আমি, পুরো দুনিয়া জানবে তুমি আমার স্ত্রী। তের কোনো সাড়া না পেয়ে জাংকুক এবার গেস্ট রুমের দরজার দিকে হাত বাড়ায়। দরজা খোলাই ছিল। জাংকুক সাথে সাথে রুমে প্রবেশ করে, কিন্তু রুমের কোথাও তেকে খুঁজে পায় না জাংকুক। জাংকুক হাতে থাকা উপহারগুলো বিছানায় রেখে তেকে ডাকতে থাকে, তে তুমি কি ওয়াশরুমে? কথা বলছো না কেন? জাংকুক ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তে নেই সেখানে। সে এবার চিন্তিত মুখে গেস্ট রুম থেকে যেই না বেরোতে যাবে, অমনি তার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি ছোট চিরকুটির দিকে। জাংকুক সাথে সাথে চিরকুটটি হাতে নিয়ে পড়া শুরু করে। সেখানে লেখা, জিয়ন সাহেব, এই চিরকুটটি যদি আপনার হাতে পৌঁছায় ধরে নিন আপনার তে আর নেই। আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। তেকে নিয়ে আর আপনাকে বিব্রত বোধ করতে হবে না কারোর সামনে। আপনারা সবাই তেকে বোঝা মনে করেছেন। প্রথমে আমার পরিবার বোঝা ভেবে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর আমি হয়ে উঠলাম আপনার অস্বস্তির কারণ। আমি কত করে মাকে আর ভাবিকে বললাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে, তারা আমাকে আপনার এই অবহেলা সহ্য করতে বললো। আর কত আমি সহ্য করব বলুন? আমি যদি কোনোদিন আপনার মনের মতো স্মার্ট হতে না পারি, তাহলে কি আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করবেন না?
আপনাকে আর আমার দায়িত্ব নিতে হবে না। আপনি আজ থেকে দায়িত্ববোধের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত। তে আজ আপনাকে মুক্ত করে দিল। ভালো থাকবেন। ইতি আপনার তে। রেখে যাওয়া চিরকুটটি পরে জাঙ্কুকের আত্মার পানি শুকিয়ে এলো। আতঙ্কে বুকের ভিতরে ধরপড় শুরু হলো। সে সাথে সাথে বুকে হাত দিল। সে চিৎকার করে বলে উঠল, না না তে, তুমি এই কাজটা করতে পারো না। এটা তুমি কি করলে বোকামি? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। জাঙ্কুক গেস্ট রুম থেকে বেরিয়ে দৌড়ে নিজের মায়ের রুমে চলে যায়। মা, আমার তে কোথায়? ও কোথায় গিয়েছে? কি সব আবল তাবল কথা লিখেছে দেখো। কোথায় সে? জিন শান্ত কণ্ঠে শোধালেন। জাঙ্কুক, এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? এ তো বিকালে কোথায় যেন বেরিয়ে গেল। বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়েছে? তুমি কিভাবে ওকে একা যেতে দিলে? আমাকে বলনি কেন? এখন কোথায় খুঁজবো ওকে আমি? ফোনটাও তো গেস্ট রুমে ফেলে রেখে গিয়েছে। জাঙ্কুক চিরকুটটি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার দৌড় দিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। জোর জোর নিঃশ্বাস ফেলতে থাকে। বুকের ভেতরে যেন উথাল পাথাল শুরু হয়েছে তার। সে এদিক সেদিক থেকে পাগলের মতো খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। জাঙ্কুক তার থেকে অস্থিরতায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তার। সেই রাতে জাঙ্কুক প্রেস কনফারেন্স ডেকে লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে বলল, আমি অন্যায় করেছি তে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেখানেই আসো ফিরে আসো আমার কাছে প্লিজ। রাগের মাথায় কোনো পাগলামি করো না বউ আমার। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সাথে সাথে মিডিয়া জগতে জাঙ্কুক আর তেকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। নিউজ চ্যানেলগুলোতে দেশের টপ বিজনেসম্যান জিয়ং জাঙ্কুকের স্ত্রীতে মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ল সাথে সাথে। জাঙ্কুক প্রেস কনফারেন্স শেষ করে আবার বেরিয়ে পড়লো তেয়ের খোঁজে, কিন্তু না, তেয়ের কোনো হদিশ খুঁজে পাওয়া গেল না। সারা রাত তেকে পাগলের মতো খুঁজে নিস্তব্ধ নিস্তেজ হয়ে বাসায় ফিরে আসে জাঙ্কুক। জাঙ্কুকের নাজেহাল অবস্থা দেখে জাঙ্কুকের বাবা মা বেকুল হয়ে ছুটে আসেন তার দিকে। তেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে? না মা, কোথাও পাইনি আমার তেকে। জাঙ্কুকের বাবা মা কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক বলা শুরু করলো, আমাকে একা থাকতে দাও মা প্লিজ। একইভাবে পরের দিনও শহরের আনাচে কোনাচে তেকে খুঁজতে থাকে, কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পায় না। জাঙ্কুক ক্লান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে। নিজের রুমে না গিয়ে সরাসরি গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দেয়। দম বন্ধ হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে জাঙ্কুকের হৃদয়ে। সবসময় পরিপাটি থাকা জাঙ্কুকের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সে আলমারি থেকে তেলে রেখে যাওয়া শাড়িগুলো বের করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরে শূন্যতার গভীর চাপ সৃষ্টি হয়। তেকে হারানোর ভয়ে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে জাঙ্কুকের। আর দমিয়ে রাখতে না পেরে জাঙ্কুক নিজের অনুভূতিকে চিৎকার করে কাঁদতে শুরু করে। কোথায় চলে গেলে তুমি তে? এখন আমি কি করে বাঁচবো? প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি তোমাকে কোনদিনও আর কষ্ট দেব না, প্লিজ ফিরে আসো। এরপর প্রায় কেটে যায় পুরো এক সপ্তাহ, কিন্তু তের কোনো সন্ধান পায়নি সে। পুরো নিস্তব্ধ হয়ে গেছে জাঙ্কুক। তে তার জীবনে আর নেই, এই কথা ভাবতেই গা শিউরে ওঠে তার। প্রায় মদ খেয়ে টালমাটাল হয়ে বাড়ি ফিরে জাঙ্কুক গেস্ট রুমে এসে ঘন্টার পর ঘন্টা তেয়ের শাড়ি হাতে নিয়ে বসে থাকে। জাঙ্কুকের এই নাজেহাল অবস্থা দেখে জিন আর সহ্য করতে পারছেন না। তিনি চোখের পানি ফেলে নিজের রুমে চলে যায় এবং কাউকে কল করে। ওই পাশ থেকে ভেসে আসে তেয়ের কণ্ঠ, মা আপনি ঠিক আছেন? এত রাতে কল করলেন যে? জিন তার চোখের পানি মুছে বলে উঠল, তে মা তুমি এবার ফিরে এসো। আমার ছেলেটা অনেক শাস্তা হয়েছে, আর দরকার নেই। ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। আজ ও মদ খেয়ে টালমাটাল হয়ে বাসায় ফিরেছে। আমার ছেলেটা একেবারে নিষ্প্রাণ হয়ে গেছে তোমাকে ছাড়া। তুমি আবার আমার ছেলেটার মধ্যে প্রাণ ফিরিয়ে দাও মা। প্রিয় তার শাশুড়ির সব কথা শুনে নিজেকে ধরে রাখতে পারলো না। ও পাশে সে কেঁদে উঠল। এখন তোমাদের আসল ঘটনাটা বলি। মূলত এই প্ল্যানটা করেছিল তে আর জাঙ্কুকের মা, জাঙ্কুককে সোজা করার জন্য। কিন্তু জাঙ্কুক যে এভাবে ভেঙে পড়বে সেটা তাদের ধারণার বাইরে ছিল। এখন তারা কেউ জাঙ্কুকের এই অবস্থা নিতে পারছে না। পরের দিন জাঙ্কুকের ঘুম ভাঙতে সে আবিষ্কার করে তে দরজার কর্নারে দাঁড়িয়ে আছে। রাতে অ্যালকোহল খাওয়ায় এখনো তার মাথাটা ঝিমঝিম করছে। সে কোনো মতে উঠে বসে পড়ে, চোখ কসলাতে থাকে। তারপর আবারও তাকে দরজার কর্নারে। তে কোথাও নেই। তার মানে সে ভুল দেখেছে। সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে। কোনো মতে ফ্রেশ হয়ে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে আগে থেকেই তার বিছানার উপরে ফর্মাল ড্রেস নামানো। সে বেশ খানিকটা অবাক হয়, কারণ তার মা তো কখনো তার জন্য এভাবে ড্রেস নামিয়ে রাখে না। সে স্যুট পরে রেডি হতে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে। তখন আয়নার প্রতিবিম্বে তের স্পষ্ট মুখশ্রী দেখতে পায়। সাথে সাথে নিঃশ্বাস ভারী হয়ে আসে। পিছনে ঘুরে তাকায় সে। তে দুহাত বুকে গুঁজে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের দিকে তাকিয়ে। জাঙ্কুকের কাছে স্বপ্নের থেকে কম লাগছে না। সে ধীরে ধীরে এগিয়ে যায় তের কাছে। তার চোখগুলো ছলছল করছে। তেও তার কাছে এগিয়ে আসে।
একদিন পর জাংকুককে দেখে তের বুকটা ধপ করে ওঠে। জাংকুকের একই নাজেহাল অবস্থা। এত পরিপাটি মানুষটা আজ কেমন হয়ে গেছে। তার অজান্তে তার দু চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জাংকুক তের কপালে পড়া চুলগুলো তার কানের পাশে গুজে দিল। অতঃপর পরম যত্নে তের 2 গালে নিজের 2 হাতে রেখে তারপর আদরে সরে বলে উঠল, তে তুমি সত্যি এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তে জাংকুকের প্রশ্নের প্রতি উত্তর করতে পারছে না। সে সোজা জাংকুকের বুকে ঠুকরে পড়ে কেঁদে ওঠে। জাংকুকও তেকে পরম যত্নে নিজের বুকে আগলে নেয়, শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় তার তেকে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হতে থাকে। জাংকুক নীরবতা ভেঙে বলে উঠল, তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে? কিভাবে পারলে আমাকে এতটা কষ্ট দিতে? তে তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তে জাংকুকের বুক থেকে মাথা তুলে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন জাংকুক? জাংকুক তের কপালে নিজের ভালোবাসার পরশকে দিয়ে বলে ওঠে, অনেক বেশি ভালোবাসি তে, হয়তো নিজের থেকেও বেশি, যেটা আমি এতদিন উপলব্ধি করতে পারছি। তোমাকে ছাড়া আমি কিছুই না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তে, অনেক ভালোবাসি তোমাকে। তেও বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। অবশেষে দুইজনের মধ্যে সকল মান অভিমানে ভেঙে গেল। জাংকুক তার নিজ দায়িত্বে অফিসে চলে গেল। অফিস থেকে ফিরে আসে সন্ধ্যা 6টার মধ্যেই। তখন তে তার রুমে ছিল না, তাই সে তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আর তখনই দরজার বাইরে থেকে শুনতে পায় তাদের কথোপকথন। জাংকুক সব কথা শুনে তার রুমে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যে তেও রুমে আসে। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে চেয়ে থাকে। জাংকুকের চাহনি দেখে তে কিছুটা অস্বস্তি বোধ করে। সে বলে উঠল, আজ আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? জাংকুক উঠে দাঁড়িয়ে তের কাছে আস্তে আস্তে বলে, তোমাকে মিস করছিলাম তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। কিন্তু তে তুমি এসব না করলেও পারতে। তে একটা ঢোক গিলে জিজ্ঞাসা করে, মানে কি করলাম আমি? জাংকুক তের ওদের পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে উঠল, এই যে এত বড় একটা নাটক সাজিয়েছো, এটা না করলেও পারতে তে। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো সত্যি সত্যি। জাংকুক একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর আবারও বলে উঠল, আমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য এর শাস্তিতে তোমাকে পেতেই হবে বউ পাখি। তে তুতলিয়ে বলে উঠল, মানে আপনি কি বলতে চাইছেন? জাংকুক তেকে ছেড়ে দরজাটা লাগিয়ে দিয়ে পেছন থেকে তের কোমর জড়িয়ে বলে উঠল তের কানে কানে, আমি কিন্তু সব শুনে ফেলেছি তে, তাই এখন আর নাটক করতে হবে না, বরং এখন স্বামীর শাস্তি মাথা পেতে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। মুহূর্তে তের গা শিউরে ওঠে। তে জাংকুকের দিকে ঘুরে কোনো মতে বলার চেষ্টা করে, দেখুন আপনি ভুল বুঝছেন। জাংকুক বাঁকা এসে বলে ওঠে, যা বোঝার বুঝে গেছি। অতঃপর তেকে নিজের কোলে নিয়ে অতি সন্দীপনে বিছানায় শুয়ে দেয়। সব যেন তের মাথার উপর দিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে, সে কিছু বুঝে উঠতে পারছে না। কিছু একটা বলবে তার আগে জাংকুক তার অধৈর্যটা নিজের দখলে নিয়ে নেয়। কিছু সময়ের মধ্যেও তেও সাড়া দিতে থাকে জাংকুকের স্পর্শে। জাংকুক তের সম্মতি পেয়ে আরো উন্মাদ হয়ে যায়। সে তেকে পুরোপুরি নিজের করে নেয়, আর তেও নিজেকে জাংকুকের কাছে সঁপে দিতে থাকে। অবশেষে পূর্ণতা পেল তাদের ভালোবাসা। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।